মাছ ধরার ট্রলার এবং নৌযান সমূহকে নিরাপদ স্থানে অথবা নিকটস্থ আশ্রয় কেন্দ্রে কমানোর জন্য বলা যাচ্ছে। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানতে পারে কাল মধ্যরাত নাগাদ, ৩ নম্বর সতর্ক সংকেত। কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত ক্ষয়ক্ষতির শঙ্কা। সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হতে পারে। সেখানে 7 থেকে 10 ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁয়ের কাতিহার এলাকা যেন পরিণত হয়েছে গোল্ড রাশে। স্বর্ণ পাওয়ার আশায় ইটভাটার মাটি খুঁড়ছে শত শত মানুষ। আমি দেখলাম যে আসলে অনেকেই পাইছে সোনাটা পায় তো কাউকে দেখাচ্ছে না, কারো ভাগ্যে জিততেছে, কারো ভাগ্যে জিততেছে না। রাজশাহীর তানোর পোস্ট অফিসে 300 গ্রাহকের জমানো টাকা গায়েবের অভিযোগ। আত্মহত্যার চেষ্টা এক ভুক্তভোগীর, লাপাত্তা পোস্টমাস্টার বরখাস্ত। আমাদের সংশ্লিষ্ট এটা দুদকের কাছে গেছে, দুদক তদন্ত করবে, এখন অনুমতি পাইনি। নওগাঁর হাটে ধানের সরবরাহ বাড়লেও দাম নিয়ে হতাশায় কৃষক। সিন্ডিকেটের বিরুদ্ধে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ। ব্যাপারীরা ধান কিনুছে, না পেলে আমরা কি করবো? আমরা এখন অগত্যা পর বিক্রি করলে ইজ্জত বাঁচান লাগছে কামের মানুষকে দিয়ে লস খাচ্ছে। আমরা এখানে আড়তদার এবং ইদারদারেরা স্টক করেছে, তার কিছু সিন্ডিকেট করেছে না। মানিকগঞ্জের তেওতা গ্রাম জুড়ে কবি নজরুলের স্মৃতিচিহ্ন, নানা কাব্যে ফুটিয়ে তুলেছেন প্রতিচ্ছবি। ১২৫তম জন্মবার্ষিকীতে নানা আয়োজন। পাশেই যমুনা নদী, যে নদীটা কবি নজরুল ইসলামকে মারাত্মকভাবে টানত। পরবর্তী প্রজন্মের কাছে যে নজরুলের যে এই স্মৃতি বিজড়িত এই জায়গার এই বার্তাটা যাতে আমরা পৌঁছে দেওয়া। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ঘূর্ণিঝড় রিমাল আগামীকাল রাত 12টা নাগাদ বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। সবশেষ ব্রিফিংয়ে জানিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। এরই মধ্যে অশান্ত হয়ে পড়েছে উপকূল। মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ স্থানে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের সতর্ক করার পাশাপাশি টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি। উপকূলীয় এলাকায় জানমালের রক্ষায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। ক্ষতি এড়াতে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অশান্ত উপকূল। মুহুর্মুহ ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় প্লাবিত হচ্ছে সমুদ্র তীরবর্তী এলাকা। সাগর অনেকটাই শান্ত ছিল, সময় বাড়ার সাথে সাথেই সাগর অনেকটা উত্তাল হয়ে গেছে। ঢেউয়ের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। টুরিস্ট হিসেবে জাস্ট ঢেউ, এরকম ঢেউ তো কখনো সামনাসামনি দেখা হয়নি, তো এটা একটু দেখতে আসছি, উপভোগ করতে আসছি। যদি পরিস্থিতি আরো ভয়াবহ হয় তাহলে আমরা পর্যটককে সমুদ্র সৈকত থেকে সবাইকে তুলে দিব। জানমালের ক্ষতি এড়াতে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে উপকূলে। মাছ ধরার ট্রলারগুলোকে আশ্রয়ে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকার নৌকা ও মাছ ধরার ট্রলার সমূহ সকল স্টেশন আউটপোস্ট থেকে শুরু করে প্রত্যেকটা বেজে আমাদের স্ট্যান্ড বাই টিম রয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তীতে যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে রিমালের তাণ্ডব চলতে পারে কক্সবাজার থেকে সাতক্ষীরা উপকূল পর্যন্ত। ভারী বৃষ্টি হবে, ঝড়ের প্রভাবে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এর বাতাসের গতিবেগ 110 থেকে 120 কিলোমিটার, এটা থাকবে র্যান্ডম গতিবেগ। আর এটা দমকা অথবা জোরো হাওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। ডিভাস্টেশন হবেই যে সমস্ত এলাকার উপর দিয়ে এই ঝড়টি অতিক্রম করবে। রিমাল মোকাবিলায় 80,000 স্বেচ্ছাসেবক ও উপকূলে 4,000 আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। যাব তার কাছে। আকরাম, এখন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন বিস্তারিত।
শাওন, এখন সাতক্ষীরার আবহাওয়া পরিস্থিতি কিন্তু একেবারেই স্বাভাবিক, তবে দুপুরের দিকে কিছুটা মেঘ আকাশে বেরিয়ে সেটি আবার চলে গেছে। আর আপনি দেখছেন যে এই সাতক্ষীরার গাবুরা ইউনিয়নের হরিশখালী এলাকায় এই এলাকাটি সব থেকে ঝুঁকিপূর্ণ ছিল এবং এটি উপকূল রক্ষা বেড়িবাঁধ। পানি উন্নয়ন বোর্ড বলছে এই বাঁধটি সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ ছিল, সেটি কিন্তু এখন তড়িঘড়ি করে মেরামতের কার্যক্রম কিন্তু পানি উন্নয়ন বোর্ড শুরু করেছে। এছাড়া যে আশ্রয় কেন্দ্র প্রস্তুতির কথা বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, আশ্রয় বাস্তবিকতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি এবং প্রচারণার বিষয়টি যে সাধারণ মানুষকে সচেতন করা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করিনি সেভাবে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্যামনগর আমাদেরকে বলেছে তারা প্রচারণা করছে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা দেখিনি। আমাদের সঙ্গে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, আমরা আপনাদের কত কিলোমিটার এবং জলস্রোত যদি হয়েছে কিন্তু ক্ষয়ক্ষতি দিয়ে এড়ানো সম্ভব হবে কিনা। সাতক্ষীরা জেলায় মোট 700 কিলোমিটারের মতন বাঁধ আছে, তার মধ্যে বিভিন্ন স্পটে প্রায় ৬৬টি স্পটে 3 কিলোমিটারের মতন বাঁধ ঝুঁকিপূর্ণ ছিল। অলরেডি আমরা অ্যাকশন নিয়েছি সেই বাঁধগুলো ঘূর্ণিঝড় মোকাবেলায় সক্ষম অবস্থায় আনার জন্য। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাবুরা ইউনিয়নে, তো এই ইউনিয়নের স্পটটি ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ, তো সেটিও আমাদের ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। আর সেক্ষেত্রে যদি যে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিচ্ছে এখন তড়িঘড়ি করে, এই ছিল শাওন এখানকার সাতক্ষীরার পরিস্থিতি। আকরাম, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু পটুয়াখালীর খবরও জেনে নিতে চাই। সঙ্গে যুক্ত আছেন জাকারিয়া হৃদয়। হৃদয়, ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতির কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই মুহূর্তের আবহাওয়া কেমন সেটিও একটু জানাবেন। স্যার, আবহাওয়ার কথা যদি বলি, এই মুহূর্তে মানে সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত পটুয়াখালী জেলার তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং আর নদ নদীর যে পানি আপনি জানেন যে 2 দিন আগে পূর্ণিমার যোগ আছে, সে কারণে আজকে বিকাল 3টা পর্যন্ত পটুয়াখালীর পায়রা, তেঁতুলিয়া, আন্দামানিক এই যে 3টি যে বড় বড় নদী, এই নদীর পানি ছিল বিপদসীমার 1 ফিট নিচ পর্যন্ত। এটি পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে। আর সকাল থেকে এখন পর্যন্ত রৌদ্র আবহাওয়া গোটা পটুয়াখালী জেলার 8টি উপজেলা আমি যোগাযোগ করেছি, 8টি উপজেলা থেকে এই মেসেজগুলো পাওয়া গেছে। আরেকটি বিষয় বলা হয় যে পরিস্থিতির যে বিষয়, সেটা হলো যে সকাল 10:30 নাগাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপনা একটি কমিটির মিটিং হয়েছে। সেখানে 703টি সাইকেল সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। বলা হয়েছিল যে বিকেল নাগাদ প্রত্যেকটি সাইকেল সেন্টারের চাবি সংশ্লিষ্ট আশ্রয় কেন্দ্র কামস যে প্রাথমিক বিদ্যালয় সেখানে নৈশ প্রহরী বা প্রধান শিক্ষকের কাছে দেওয়া হবে। কিন্তু আমি এই মুহূর্তে এই যে এখানে 2টি সাইকেল শেল্টার আছে, এই 2টি সাইকেল পাশাপাশি এখানে 2টি সাইকেল শেল্টারে কিন্তু এখন পর্যন্ত আসলে কারো কাছে কোনো নৈশ প্রহরী পাওয়া যায় না এবং প্রধান শিক্ষকের কিন্তু পাওয়া যায় নাই। শাওন, জাকারিয়া হৃদয়, অনেক ধন্যবাদ আপনাকে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় অঞ্চল। ভূমিধ্বস হতে পারে পাহাড়ি এলাকায়, এমন শঙ্কার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এই সতর্ক বার্তা দেন। প্রতিমন্ত্রী বলেন, প্রতিনিয়ত ঝড়ের গতিপথ পাল্টাবে, সেই অনুযায়ী আজ রাতে 10 নম্বর মহাবিপদ সংকেত দেয়া হতে পারে। বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছে মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানান, উপকূলে 4000 আশ্রয় কেন্দ্র এবং 80,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। দুর্যোগ মোকাবেলার জন্য যে পর্যাপ্ত খাবার, টিন এবং সরঞ্জাম সেখানে বিদ্যমান রয়েছে। প্রায় 80,000 যে স্বেচ্ছাসেবক আমরা বাংলাদেশের যারা আমরা প্রস্তুত রেখেছি। এছাড়া এই ঘূর্ণিঝড়টা আপনার সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হইতে পারে। সেখানে 7 থেকে 10 ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের সতর্কতা থাকলেও কমেনি গরম। টানা তাপপ্রবাহে ব্যাহত জীবনযাত্রা। চুয়াডাঙ্গায় গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে। আজ রেকর্ড হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। টানা 5 দিন ধরে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। গরমের এই তীব্রতা আশপাশের জেলাগুলো সহ সারা দেশে। বাতাসের আর্দ্রতার পরিমাণও বেশি, এতে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়ছে। গরমে অতিষ্ঠ জনজীবন, শ্রমজীবীদের কষ্ট সবচেয়ে বেশি। এই গরমে ছায়ায় বসে থাকতে হচ্ছে, দম নিয়ে আবার যাইতে হচ্ছে ভাড়া মারতে, ছোটাছুটি করতে হচ্ছে পেটের ভাতের জন্য। ভাবসা গরমে আমাদের শরীরটা ক্লান্ত হয়ে যায়, আমাদের খুব কষ্ট হয়। মাটি খুঁড়লেই মিলবে স্বর্ণ।
বদলে যাবে ভাগ্য। এমন কথা রটে যাওয়ার পর থেকে স্বর্ণ শিকারীদের ভিড় ঠাকুরগাঁয়ে। গ্রামবাসীর দাবি, এরই মধ্যে ইটভাটার মাটি খুঁড়ে স্বর্ণ পেয়েছেন শতাধিক ব্যক্তি। 2 মাস ধরে চলছে উন্মাদনা, রাতের আধারেও আলো জ্বেলে চলছে খোঁড়াখুড়ি। বাড়ির বৌঝি থেকে ছেলে পুরো সবারই যত্ন আর গভীর মনোযোগ মাটিতে। যে যেভাবে পারছেন পরখ করে চলেছেন মাটির প্রতিটি ইঞ্চি। শুকনো জমিতে শত শত মানুষের এই খোঁড়াখুড়ি স্বর্ণ পাওয়ার আশায়। মাটি খুঁড়ে মিলবে স্বর্ণ, বদলে যাবে ভাগ্য। স্বর্ণ শিকারীদের এই অন্বেষণের সূচনা জানতে হলে যেতে হবে 19 শতকে। শব্দটা গোল্ড রাশ, বাংলায় বলা হয় স্বর্ণজ্বর। 1820 থেকে 1850 সালের মধ্যে এই প্রবণতা দেখা দেয় আমেরিকা সহ পৃথিবীর কয়েকটি দেশে। কাঁচা স্বর্ণে ভাগ্য খুলে যায় অনেকের। কল্পনার সোনার শহর এলডোরাডোর কাহিনী তখন থেকেই শুনে আসছে বিশ্ববাসী। শুনেছি সুবর্ণরেখা নদীতে এককালে সোনা পাওয়ার কথা, কিন্তু ঠাকুরগাঁওয়ে স্বর্ণ এলো কোথা থেকে? স্থানীয়দের বিশ্বাস মতে প্রায় 300 বছর আগে টঙ্কনাথ জমিদারের মন্দির ছিল কাতিহার এলাকায়। রাস পূজার সময় সেখানে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার দান করতেন ধনী ভক্তরা। ধ্বংসপ্রাপ্ত সেই মন্দিরের মাটি নিয়ে আসা হয় এখানে। বর্তমান রাস পূজাতে হয়তো পয়সা ঝাঁটা, মানে ঢিল দিয়ে যেমন ঝাঁটা মারে পয়সা, সে সময় স্বর্ণ দিয়ে সেখানে সে পূজা করতো, ঝাঁটা মারে। এবারের ঘটনা শুরু মাস 2 আগে। রানীশঙ্কল উপজেলার কাতিহার এলাকার একটি ইটভাটার শ্রমিক দাবি করেন তিনি স্বর্ণালঙ্কার পেয়েছেন মাটি খুঁড়ে। অবশ্য তার অনুসরণে মাটি খুঁড়লেও স্বর্ণ পাননি পরবর্তী কয়েকজন। তবুও কিভাবে যেন মুখে মুখে রটে যায় এই স্বর্ণ পাওয়ার কথা, আর তাতেই এমন লঙ্কা কাণ্ড। দাদা সোনা পাচ্ছে, দাদা কালিমাটা স্যাং দিতেছে একদম। হ্যাঁ, খুদা হানাতে খুদাছে উঠে পাচা, খাবার পায় না। লোকজন আসতেছে, রাতের বেলা আসতেছে, দিনেও আসতেছে। হ্যাঁ, সবসময় এখানে লোক পাওয়া যাচ্ছে। এখানে শুধু ঠাকুরগাঁ নয়, রংপুর আরো অন্যান্য অনেক জায়গা থেকে মানুষ আসতেছে সোনা সন্ধানে। সোনাটা পায় তো কাউকে দেখাচ্ছে না, শুধু আশেপাশে যেখানে খুঁজতেছে পাশে ওরা জানতেছে। গ্রামবাসীর দাবি, এরই মধ্যে ইটভাটার মাটি খুঁড়ে স্বর্ণ পেয়েছেন শতাধিক ব্যক্তি। তাই রাতের আধারেও আলো জ্বেলে চলছে খোঁড়াখুড়ি। পাওয়ার কথা শুনেছেন অনেকে, কিন্তু দেখেননি কেউ চোখে। ব্যাপারটা চিলে কান নেওয়ার মতো কিনা তাও অস্পষ্ট। আমার জানা মধ্যে 500 জনের উপরে মানুষ সোনা পাইছে, তো তার মধ্যে আমার স্টাফ একজন। এখানে অনেক কিছু মনে করেন যে স্বর্ণ খুঁজে আসছে, কারো ভাগ্যে জিততেছে, কারো ভাগ্যে জিততেছে না। উন্মাদনায় রূপ নিয়েছে স্বর্ণ সন্ধানের অভিযান। চুরির শঙ্কায় কেউ কেউ ঘটনাস্থলেই নির্ঘুম রাত কাটাচ্ছেন পাহারা দিয়ে। আমিন বাবু, যমুনা নিউজ। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী পার্থ সারথী দাস। এখন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। পার্থ, স্বর্ণ পাওয়ার আশায় এখনো কি মাটি খুঁড়ে চলেছে? জানতে চাই ঘটনার সত্যতা আসলে কতটুকু? শাওন, ঘটনার সত্যতা আসলে কতটুকু সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে আপনি যেটি বললেন যে এখনো যারা স্বর্ণের খোঁজে আসছেন তারা এখানে অবস্থান করছেন কিনা, আমি দুপুরে এখানে এসেছি, তবে এসে দেখছি যে সকাল থেকেই এখানে অনেকে বলছেন যে সকাল থেকেই রাত অব্দি পর্যন্ত এখানে স্বর্ণের খোঁজে অনেকে আসছেন নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায়। আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে এসেছেন এবং এই যে মাটি খুঁড়ছেন, এবং শিশু থেকে নারী পুরুষ সবাই কিন্তু এখানে এসেছেন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে দা, বসিলা, ছুরি, কোদাল নিয়ে এসেছেন, যে যা পেয়েছেন সবকিছু নিয়ে এসেছেন। এখানে তারা সোনার অনুসন্ধান করছেন, স্বর্ণ খুঁজছেন। অনেকের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি, অনেকে যেটা বলছেন যে এখানে কেউ পেয়েছেন, কেউ পান নাই, যারা পান নাই তারা এখানে খোঁজাখুঁজি করছেন, এবং যারা পেয়েছেন তারা এখান থেকে চলে গিয়েছেন। এখানে অনেক মানুষের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি যে ঘটনার আসলে সত্যতা কতটুকু। তো তারা যেটি বলেছেন যে এখানে যিনি সোনা পেয়েছেন তিনি আসলে ঝামেলায় যেন না পড়েন
সেই জন্য তিনি স্বীকার করছেন না, এবং যারা পাচ্ছেন চুপ করে এখানে সোনাটি নিয়ে চলে যাচ্ছেন। তো আমরা এখানে একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে, আচ্ছা আপনি তো এখানে এসেছেন, কখন এসেছেন এবং কি দেখছেন? আমি সকালবেলা যমুনা টিভির নিউজ দেখে এই রৌদ্রের ভিতরে দেখতে আসলাম। এসে দেখি যে দ্বীপের চারদিকে বসলা কোদাল দিয়ে খোঁড়াখুড়ি করা হচ্ছে এবং দেখলাম যে এখানে কেউ সোনা পাচ্ছে না। হ্যাঁ, সাউন্ড শুনলেন যে এই তাপদাহ অর্থাৎ প্রচন্ড গরম উপেক্ষা করে কিন্তু অনেকে এখানে আসছেন, এবং আপনি যেটি শুনলেন যে একজন বললো যে তিনি শুনেছেন কিন্তু এখন পর্যন্ত দেখেননি যে এখানে কেউ সোনা পেয়েছেন। তো ঘটনা পার্থ, অনেক ধন্যবাদ আপনাকে। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি গণসংযোগে ব্যস্ত ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। আগামী 29 মে তৃতীয় ধাপে 110টি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 20টি উপজেলায় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে। বাকি উপজেলায় ব্যালট পেপারে ভোট নেওয়ার পদক্ষেপ নিয়েছে কমিশন। নানান পেশাজীবী মানুষ, নানা পেশাজীবী সংগঠন, সকল শ্রেণী থেকে আমার পক্ষে তারা কাজ পেয়েছে জন্য কাজ করছে এবং তারা আমাকে শতভাগ আশ্বস্ত করছে। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুরের প্রার্থীরা। দুপুরে দেলদুয়ার বাজারে প্রচারণায় নামে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচনী জয়ী হওয়ার প্রত্যাশা সকলের। টাঙ্গাইলে 3 উপজেলায় চেয়ারম্যান পদ প্রার্থী 14 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 17 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 14 জন। 3 উপজেলায় প্রার্থীদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। জনবান্ধব একটি উপজেলা পরিষদ গঠন করার জন্য যেখানে ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত সেবা আমার দেলদুয়ার উপজেলাবাসী পাবে, সেই প্রত্যয় নিয়ে মূলত আমি আমার পথ চলা, আমার কাজ করা। পোস্ট অফিসে জমানো টাকার হদিস না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ভুক্তভোগী। তার মতো দিশেহারা রাজশাহী তানোর পোস্ট অফিসে টাকা রাখা আরও 300 গ্রাহক। তাদের সঞ্চয়ের 1,60,00,000 টাকা নিয়ে লাপাত্তা পোস্টমাস্টার। ঘটনাটি জানার পর ওই পোস্টমাস্টারকে বরখাস্ত করা হয়েছে। আর ঘটনা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। তিলে তিলে জমানো 2 লাখ টাকা না পেয়ে পোস্ট অফিসে আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী পারুল বেগম। পরে পুলিশ গিয়ে শান্ত করে। 2 লাখ টাকা রাখছি, পুরো টাকাই গায়েব। পুরো টাকাই গায়েব। সেই টাকার জন্য আপনি অফিসে ধর্ণা দিচ্ছেন। পারুলের অভিযোগ, গত 5 বছরে তিনি পোস্ট অফিসে 2 লাখ টাকা রেখেছেন। সেই টাকার পুরোটাই গায়েব। স্বামীহারা পরিবার নিয়ে পড়েছেন বিপাকে। 6 মাস ধরে পোস্ট অফিসে ঘুরে ক্লান্ত তিনি। নভেম্বর মাসে টাকা পাবো, ডিসেম্বর মাসে জামাই বিটিকে 1 লাখ টাকা দেন বলতেছে। 6 মাস থেকে আমি ঘুরছি এই ব্যাংকে। আজ আসো কাল আসো, সেদিন এসে গলার দড়ি দিয়ে দিছি, ফাঁস দিয়ে দিছি। ওসি সাহেব এসে আমার দড়ি ধরে আপনি সেদিন গলার দড়ি দিয়েছিলেন? আপনি মাথায় হাত দিয়ে ওসি সাহেব এই মানুষ জবাব দিয়েছে যে 15 দিন পরে আসলে টাকা দিব। তানোর পোস্ট অফিসে পারুল সহ 300 গ্রাহকের জমানো টাকার কোনো হদিশ নেই। টাকা পেতে বারবার পোস্ট অফিস ঘুরছেন অনেকেই। যদিও বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি দায়িত্বপ্রাপ্ত কেউই। ডেপুটি পোস্টমাস্টারের দাবি, এ ব্যাপারে দুদকে চিঠি পাঠানো হয়েছে। এটা নিয়ে আমরা কি পদক্ষেপ নিব? আমি তো আলাদা করে কোনো পদক্ষেপ নিতে পারি। আপনাদের তো সংশ্লিষ্টই, তো আমাদের সংশ্লিষ্ট, এটা দুদকের কাছে গেছে, দুদক তদন্ত করবে, এখন অনুমতি পাইনি। রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিসের গ্রাহকের সঞ্চয়ের কোটি টাকা নিয়ে পোস্টমাস্টার লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ ওঠে। এর আগেও সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ। 3 মাস আগে মশলা আমদানি হয়েছে, তাই কোরবানি ঘিরে দাম বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। দুপুরে রাজশাহীতে কর্মশালা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা 3 মাস আগে থেকে এলসি খুলে বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত মশলা আমদানি করেছেন। সেটি এখন মজুদ রয়েছে বাজারে, তাই এখন ইচ্ছে করলে এলসির অজুহাতে দাম বাড়ানোর সুযোগ নেই। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ক্যাবের মতবিনিময় সভায় অংশ নেন শফিকুজ্জামান।
কোরবানির যে মশলা সেটা কিন্তু আরও 3 মাস আগে আসছে এবং সেটা কিন্তু অলরেডি সেই পুরানো ডলারে আপনার এটি মজুদ আছে এবং আমরা সেই জন্য খাতুনগঞ্জ এবং ঢাকাতে যে মৌলভীবাজার আছে সেই জায়গাগুলো আমরা কঠোর মনিটরিং রেখেছি, আমাদের টিমগুলো ওখানে কাজ করছে। নওগাঁয় জমে উঠেছে ধানের হাটগুলো, সরবরাহ বেড়েছে কিন্তু বাজার দরে হতাশ চাষিরা। তাদের অভিযোগ হাটগুলোতে দর নিয়ন্ত্রণ করছে মিলার ও আড়তদার সিন্ডিকেট, যার ফলে অসহায় কৃষকরা লোকসানে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ধান বেচা কেনার এই দৃশ্য নওগাঁর সরস্বতীপুর হাটে। গোলা থেকে ফলন এনে বিক্রি করছেন চাষি, শস্য কিনতে আড়ত পেতে বসেছেন ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতার যেন দম ফেলার ফুরসত নেই। ভরা মৌসুম, তাই অন্য হাটগুলোতেও নতুন ধানের সরবরাহ বেড়েছে, কিন্তু কয়েকদিনের বাজার দরে হতাশ চাষিরা। বলছেন উৎপাদন খরচের বিপরীতে প্রতিমন ধানে লোকসান 250 থেকে 300 টাকা। লেবারও কি তো সব দিয়ে দিলাম, ওষুধের দোকানতে হাল খাতার টাকা দিলে তো আমাদের গৃহস্থর কি থাকবে? লোকজন খাটা তার বেতন দিতে পারি না, এরকম সমস্যা। জিরা থাকা লাগতো 1400-1500 টাকা, আর যে 90 যে ধান আছে এটা 2000-1800 টাকা থাকতে লাগে। ফলন ভালো হয়েছে, ধান কাটার দাম 6 থেকে 7000 টাকা বিঘা, পার বিঘায় খরচ, এবং সারের দাম বাড়তি, ওষুধের দাম বাড়তি, সেই হিসাবে ধানের দাম কম। হাট থেকে কৃষকের ফলন যাচ্ছে মধ্যস্বত্বের গুদামে, কম দামে ধান কিনে মজুত করছেন ব্যবসায়ীরা। অভিযোগ মিলার ও আড়তদার সিন্ডিকেটে উঠছে না ধানের দর, ঠকছেন প্রান্তিক চাষি। সব কাটি এক হয়ে গেছে, সব আড়তদার এক হয়ে গেছে। ব্যাপারীরা ধান কিনুছে, না পারলে আমরা কি করবো? আমরা এখন অগত্যত পর বিক্রি করলে ইজ্জত বাঁচান লাগছে কামের মানুষকে দিয়ে। লস খাচ্ছে আমরা এখানে, আড়তদার এবং ইদারদারেরা স্টক করেছে, তার কিছু সিন্ডিকেট করেছে। দর বেঁধে দিয়ে ধানের বাজার নিয়ন্ত্রণ করছেন কর্পোরেট ব্যবসায়ীরা। চাহিদার বিপরীতে সরবরাহ বাড়ায় কমেছে দর, বলছেন আড়তদার ও স্থানীয় ব্যবসায়ীরা। ওরা তো যদি রেট না দেয় আমরা তো কিনতে পারবো না, ওরা যেটা রেট আমাদের দেবে সেই রেটে আমরা কিনে তাদের কাছে বাজারজাত করি। 22 আর্দ্রতা ধান 1130 টাকা মিল পৌঁছানি রেট, তার মানে অবশ্যই আমাদেরকে 1130-এর নিচে কিনতে হবে, কারণ এখান থেকে 20 টাকা ভাড়া আছে, 10 টাকা লেবার আছে, তাহলে আপনার 30 টাকা চলেই গেল। আমরা যারা ক্রয় করি তাদের তো 2-10 টাকা লাভ থাকা লাগবে। আমদানিটা একটু ব্যাপক হওয়ার কারণেই দামটা একটু কম হচ্ছে। নওগাঁ জেলায় আবাদপুকুর, মাতাজি, ছাত্রা, চকগৌরী, সিসা ও মহাদেবপুরে ধান বেচা কেনার বড় হাট বসে। ধানের ন্যায্য দর নিশ্চিত করতে ভরা মৌসুমে তদারকি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মকর্তারা, কিন্তু এখন হাটগুলোতে আর কারোই দেখা নেই। তাই কৃষককে লাভবান করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। নাটোরে গোপালভোগ আম সংগ্রহের মধ্য দিয়ে চলতি বছরের আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সকাল 8টার দিকে সদর উপজেলার কামারদিয়া গ্রামের একটি বাগানে এই আম সংগ্রহের উদ্বোধন করা হয়। চলতি বছর নাটোরে 5718 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। তীব্র দাবদাহের কারণে ফলন কিছুটা কম হলেও চাষিরা আম বিক্রি করে লাভবান হবেন বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গোপালভোগ 25 মে, রানী পছন্দ ও ক্ষীরসাপা 30 মে থেকে আহরণের সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য আমের মধ্যে লক্ষণভোগ 5 জন, ল্যাংড়া 12 জন, মোহনভোগ 20 জন, হাড়িভাঙা 25 জন, ফজলি 30 জন, আম্রপলি 25 জন, মল্লিকা 5 জুলাই, বাড়িয়াম 10 জন, আশ্বিনা 20 জুলাই এবং গৌরমতি 20 আগস্ট থেকে আহরণ ও বাজারজাতকরণ করা হবে। আমাদের আম আজ থেকে গোপালভোগ আম পাড়া শুরু। আম খরার কারণে মোল কম আছে, খরার কারণে আম বড় হয়নি। আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ অভিযান শুরু করতে যাচ্ছি গোপালভোগ আম জাতের, কারণ আজকে 25 মে। এই জেলায় সারা বছর বিভিন্ন ধরনের বাহারি সুস্বাদু ফল উৎপাদন হয়ে থাকে, আম হচ্ছে তাদের মধ্যে একটা অন্যতম ফল। এই জেলায় এবছর 5718 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন কারখানা উদ্বোধন করা হয়েছে। দুপুরে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ওষুধ শিল্পে বাংলাদেশ অনেক এগিয়েছে। দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বহু দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ। দেশের স্বাস্থ্য খাতে নতুনত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদানের জন্য সান ফার্মার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সান ফার্মা বিশ্বের চতুর্থ বৃহত্তম স্পেশালিটি জেনেরিক কোম্পানি। তাই উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশে নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নতুন কারখানা প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন এই কারখানায় সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি বছরে প্রায় 1 বিলিয়ন ট্যাবলেট ও ক্যাপসুল উৎপাদনের ক্ষমতা রয়েছে বলে জানানো হয়। Advantages which Bangladesh received as a LDC is going to change. India-Bangladesh relations. At one level, it is about our growing economic and industrial engagement. নেত্রকোনায় ব্যবসায়ী খায়রুল ইসলাম রিয়াদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে সদরের 40 ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিক্ষোভকারীরা দ্রুত হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী নাজমুল হকের হামলায় প্রাণ হারান খায়রুল ইসলাম রিয়াদ। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি জড়িয়ে আছে মানিকগঞ্জের তেওতা গ্রামে। এই গ্রামের মেয়ে প্রমীলা দেবীর প্রেমেই শুধু পড়েননি, কবি মুগ্ধ হয়েছিলেন চারপাশের প্রকৃতিতে। জমিদার বাড়ির পুকুরে সাঁতার কেটেছেন, শান বাঁধানো ঘাটে বসে বাঁশি বাজিয়েছেন। আর সেসব ভালো লাগা থেকেই কবি তার কাব্যে এঁকেছেন মানিকগঞ্জের চিত্রকল্প। সহকর্মী BM খুরশেদের রিপোর্টে বিস্তারিত। দেখলাম ময়নামতি শাড়ির খুঁটে চোখ মুছে ভরা কলসি কাখে সে ধান ক্ষেত পেরিয়ে সুপারি গাছের শাড়ির মাঝে মিলিয়ে গেল। আরও দেখলাম কলার ভেলায় চড়ে উদাসীন পথিক গাং পার হচ্ছে। হারা ছেলের চিঠি নামে ছোট গল্পে মনের মাধুরী মিশিয়ে এভাবেই তেওতার চিত্রকল্প এঁকেছেন নজরুল। যমুনা পাড়ের সবুজ শ্যামল এই মায়াবী গ্রাম দেখে মুগ্ধ হয়ে লিখেছেন, আমার কোন কুলে আজ ভিল্ল তরি একুন সোনার গায়ে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের মেয়ে কবিপত্নী আশালতা সেনগুপ্তা ওরফে প্রমীলা নজরুল শুধু তার প্রেমে নয়, কবি মুগ্ধ হয়েছিলেন জমিদার বাড়ির শান বাঁধানো পুকুর, নবরত্ন মঠ আর গ্রামের সৌন্দর্য দেখেও। শান বাঁধানো এই পুকুর ঘাটে বসেই বাঁশি বাজিয়েছেন নজরুল। পাশেই 2019 সালে গড়ে তোলা হয়েছে নজরুল প্রমীলা স্মৃতিমঞ্চ। এই স্থানটি এখন ইতিহাসের অংশ। তাই তো দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভক্ত অনুরাগী আর নজরুল গবেষকরা। ও পদ্মার ঢেউরে আমার শূন্য হৃদয় নিয়ে যা যা রে যা, এই গানগুলো এখানে থেকে লেখা। ইভেন জমিদারি পাশে যে দেখা যায় তাল গাছের পুকুরটা, অনেকেই বলেন বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলো তারা, বলিতাম একটু দাঁড়া। এই কবিতাটাও নাকি এখান থেকেই লেখা। পাশেই যমুনা নদী, যে নদীটা কবি নজরুল ইসলামকে মারাত্মকভাবে টানত। তাছাড়া তেওতার আশেপাশে যে সবুজের প্রকৃতি ঘেরা যে সৌন্দর্য, এটাও কবিকে ভীষণভাবে মোহিত করত। তো যে জন্য কবি বারবার এখানে, একবার দুইবার নয়, কবি অসংখ্যবার এখানে এসেছেন। প্রেম, দ্রোহ আর ভালোবাসার কবি নজরুল ছোট হিটলার ও লিচুচোর কবিতা সহ তার নানা কাব্যে ফুটিয়ে তুলেছেন তেওতা সহ মানিকগঞ্জের প্রতিচ্ছবি। তাই ধন্য হয়ে উঠেছে নজরুল প্রমীলার স্মৃতিবিজড়িত এই গ্রাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি যে বাড়িটা সংরক্ষণ করার জন্য, এবং আশা করি এটা হবে, কাজ এগিয়ে যাচ্ছে আর কি। কিছু মাঝে মধ্যে কিছু কিছু কাজ হয়ও এখানে আর কি সংস্কারের, কিন্তু ব্যাপকভাবে যে কাজটা করার দরকার সেটা আসলে হয়ে উঠছে না। সরকারের যে বিভিন্ন দপ্তরের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে যাতে এই স্মৃতিটা অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, একই সাথে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যে নজরুলের যে এই স্মৃতি বিজড়িত এই জায়গার এই বার্তাটা যাতে আমরা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রতি বছরের মতো এবারও তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে সরকারিভাবে পালন হচ্ছে নজরুল জন্মজয়ন্তী। থাকছে নানা আয়োজন। BM খুরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।